কারো কারো জীবন বিক্রি হয়ে যায়, তারপর সেই বিক্রি হয়ে যাওয়া জীবনকে আটকে রাখা হয় অন্ধকারে। প্রকৃতির আলো বাতাস আর রোদ বৃষ্টি যতই ঢুকুক সেখানে, জীবনের অন্ধকার আর কখনোই দূর হয় না। তারাও মানুষ, কিন্তু তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়। নাক ছিটকানো অনেক মানুষই আবার আড়ালে সেই নিষিদ্ধ পথেই চলে। সেখানে জীবনের বয়স যত বাড়ে, বেরিয়ে আসার পথ ততই বন্ধ হয়ে যায়। কখনো যদিও বা দু একটি পথ খুলে যায়, কিন্তু সমাজ তাদের গ্রহণ করতে চায় না। এত কথা বলার পরও আপনারা কেউ যদি প্রসঙ্গ বা বিষয় ধরতে না পারেন, তাহলে এবার তালাশের সাথেই চলুন। পথের পাশেই জীবনের আড়াল, সেখানে মানুষ থাকে। গলিতে নামলেই অন্ধকার, সেখানে মানুষ থাকে। অন্ধকারে বন্ধ জীবন, সেখানে মানুষ থাকে। যে কয়টি পেশা আদিকাল থেকে চলে আসছে, তার মধ্যে অন্যতম এটি। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে এর যাত্রা, সেই ইতিহাস সুযোগ পেলে বলা যাবে। এবারের পর্বের অনুসন্ধানের শুরুতেই বিক্ষিপ্ত কিছু দৃশ্যের মুখোমুখি হলো তালাশ টিমের সদস্যরা। দেখলে মনে হবে ঢাকার কোনো ঘিঞ্জি এলাকা অথবা বস্তির সরু গলি। ঢুকতেই গলির দুপাশে ভিন্ন জগতের আভাস। সব ঘরই প্রায় সমান আয়তনের। এখানে ওরা থাকে। বর্ণা, বয়স 25 পেরিয়েছে। এখানে আসার সময় বয়স ছিল 17। 8 বছর হয়ে গেল। সামনে যেতেই একটা জটলা, জুয়ার বোর্ড। একটু এগোলেই বিশেষ একটা দোকান। কিসের দোকান এটা? মদের। মদের সাথে সাথে আর কি ব্যবস্থা আছে এখানে? না, মদে মানে ড্যান্স করার কি মেয়েরা। এরকম দোকান আরো আছে। কোনো বিশেষ উপলক্ষ নয়, এমন আসর নিয়মিতই বসে। পরের ঘটনাও প্রায় নিয়মিত। পুলিশও আসে কখনো কখনো। দেশের বিভিন্ন স্থানে এসব পল্লীর অবস্থান আছে। আমরা বেছে নিয়েছি ঢাকার খুব কাছের একটিকে। পল্লীগুলোর ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তালাশ টিম সেখানে ঢুকেছে দৃশ্যমান ঘটনার পেছনের গল্প জানতে, কিন্তু সেটা যেহেতু সামাজিকভাবে নিষিদ্ধ একটা জায়গা, তাই তালাশ টিমের সদস্যদেরকেও সেখানে ভিন্ন পরিচয়ে যাতায়াত করতে হয়েছে। পদ্মাপাড়ের এই রেল স্টেশনের পূর্ব দিকের পাড়াটির ভিন্ন পরিচয় আছে। এদিকে সবাই ভিন্ন দৃষ্টিতেই তাকায়, কারণ এখানে বসবাসকারীদের পেশাও ভিন্ন রকম। শরীর তাদের উপার্জনের অবলম্বন, সেটাই পেশা। ইতিহাস দীর্ঘদিনের। এর শুরুটা হয়েছিল গোয়ালন্দ উপজেলারই কালারচরে। পরবর্তীকালে বিভিন্ন চাপে সরে আসে বর্তমান স্থানে, অর্থাৎ দৌলতদিয়ায়। এখানে 50-60টা ঘর ছিল। 50-60টা ঘরে থাকার পরে তারপরে জনগণে এখানে দেখলো যে ভালো লাগতেছে না, এ জায়গা খারাপ লাগতেছে, দিয়ে সবাই মিলে উঠিয়ে দিল। এই পল্লীতে নিবন্ধিত কর্মী আছে 1700 জন। বাস্তব সংখ্যা প্রায় 5000। প্রায় 300টি বাড়ি আছে। অনেক অপ্রাপ্তবয়স্ক কর্মী আছে, কিন্তু তারা তালিকাভুক্ত নয়। ধারণা করা হয় তাদের সংখ্যাও প্রায় 1500। ইনি মর্জিনা বেগম, এই ভিন্ন পেশার মানুষদের কল্যাণের জন্য গঠিত মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক। মর্জিনা বেগমের জীবনও এই পল্লীর সাথে জড়িয়ে গেছে। সমস্যা হয়েছে, এখন সমস্যার কথা কি বলবো। কখনো কখনো গালিগালাজ, কখনো আমার অফিসে ঢেল, কখনো আমার স্টাফ গেট মারি ফেলানোর হুমকি। ছোটবেলায় আমার ছোট বোন ছোটবেলায় তার মুখে অ্যাসিড মারে। গোয়ালন্দরি প্রভাবশালী একজনের ছেলে, তারপরও সন্ত্রাসীদের হাতে রক্ষা পায়নি। ওরে দিনে দুপুরে 27টা কোপ দিছিল।
এটা দৌলতদিয়ার ওই পল্লীর ইতিহাস। সেখানে জোর করে মানুষের বয়স বাড়ানো হয়, সেখানে মানুষগুলো প্রতিদিন পণ্যের মতো প্রদর্শিত হয়। সেই পণ্য থেকে লাভের হিসাব শেষ হয়ে গেলে তারা আর কোনো হিসাবের মধ্যেই পড়ে না। সেখানে শরীরের বয়স বেড়ে গেলে উপার্জনেরও আর কোনো নিশ্চয়তা থাকে না। রিনা মাত্র 8 বছর বয়স থেকে এখানে, কিন্তু রিনার বেড়ে উঠতে সময় লাগেনি, কারণ এখানে অপ্রাপ্ত বয়স্কদেরও বড় দেখানোর ওষুধ পাওয়া যায় সহজেই। তাই এখানে কার বয়স কত সঠিকভাবে ধারণা করা কঠিন। ওষুধ খেলে চেহারা ভালো হয়, খিদা বাড়ে, আর খাদ্য খানা খেলে চেহারা তো এমনি ভালো হয়, মোটা হয়, মানে মোটা হওয়ার ট্যাবলেট, গরুর ট্যাবলেট যাহাকে বলে। এসব ওষুধের রং কতদিন থাকে মানুষের শরীরে? এই যে এখন বয়সকালে বুঝতে পারতেছি। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা মনে অনেক ধরনের সমস্যাই তো, চেহারা বদ হয়ে যাচ্ছে, তারপর আবার এমনি শারীরিক সমস্যা, লেবারে পানি ধরে গেছিল, 2-3 বার পানি বের করছি লেবার থেকে, তারপরে আবার এমনি হার্টের সমস্যা। এই পল্লীর আশেপাশে প্রায় 1/2 ওষুধের দোকান। হরমোন আর মোটা হওয়ার ওষুধের মূল ক্রেতা ওই পল্লীর বাসিন্দারাই। মোটা হওয়ার ওষুধ কি কি আছে, নাম 2-4টা বলতে পারবেন? এগুলো খেলে কি মানে কত দিনে মোটা হবে? 8 বছর থেকে শুরু, এখন 32। এক রিনার গল্পেই অনেকের গল্প স্পষ্ট হয়ে যায়। এখানে আমি ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাখি গেছিল, বিক্রি করে দিয়ে গেছিল। বিক্রি করে দিয়ে গেছিল। রাইখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই। তখন আমার 8 বছর বয়স। রুবি বারেলি নামে একটা মহিলা ছিল, ওনার কাছে আমি মানুষ হয়েছি। রিনার চোখে মুখে বয়সের ছাপ যতটা স্পষ্ট, তার জীবনের হিসাবের অঙ্ক তত। এখন বর্তমানে তো আমার সময় খারাপ, কাজ তো করতে পারি না বাচ্চার কারণে, তারপর নিজের শারীরিক সমস্যা। একজনের বাড়িতে থাকলে সে তো টাকা কামাই করার জন্য বাড়ি ঘর তুলছে। এখানেই তার সংসারও হয়েছিল, স্বামী থাকেনি, 2 মেয়ে আছে, আরেক সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি। ওর বাবাকে খোঁজানো বলে আমার বাবা কোথায়, আমার বাবার দেশ কি, আমার বাবার নাম কি বলে। আপনি বলতে পারেন ওকে? বলতে পারি, কিন্তু বাবাকে তো আর দিতে পারি না। পূর্ণিমা সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে প্রায় 2 বছর আগে বাড়ি ছাড়ে। তারপরের ঘটনা সিনেমার গল্প। চলো একা একা করে ওই ওর বাসায় 2 দিন ছিলাম। কোন জায়গায় সেটা? আমি চিনি না তো। যে সর্দারনি তাকে কিনেছিল সে পল্লী ছেড়ে গেছে, কিন্তু পূর্ণিমা পারেনি। যদি এরকম হয় যে তোমার বাবা মা তোমাকে ফিরিয়ে নিতে আসতো, যাবার সাথে? এখানে এমন হাজারো পূর্ণিমা আছে যাদের জীবনের শেষ পরিণতিও এই পল্লীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আইন আছে, সেই আইনে বলা আছে অপ্রাপ্ত বয়স্ক কাউকে এই পেশায় নিয়োজিত করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। রিনার বয়স 8 বছর থেকে 32 বছর হয়ে গেল, কিন্তু কেউ তো ধরতে পারলো না। আগেই বলেছি এটা একটা নিষিদ্ধ জগৎ। এখানে এক একটি ভিন্ন ভিন্ন মানুষের জীবন ফাঁদে পড়ে অতল গহ্বরে হারিয়ে গেলেও হয়তো কারো কিছু যায় আসে না। পার্টি চলছে, কিটি পার্টি। এই পল্লীর একটা ভিন্ন ধরনের আসর এই কিটি পার্টি। এই পার্টিতেই পরিচয় হয় স্থানীয় এক প্রভাবশালীর আত্মীয় শামীম ওরফে ট্রলার শামীমের সাথে। ট্রলার শামীম এখানে নিয়মিত। তালাশ টিমকে একটা নতুন ধারণা দিল সে। মানে ওরা যে টাকা ইনকাম করে সম্পূর্ণ টাকা বাড়িয়ে নেয়। মানে বকরি বলতে কি? বকরি অদ্ভুত নাম। এই বিশেষ শ্রেণীর মেয়েদের সন্ধানে নামলো তালাশ টিম। একটা গলিতে কয়েকজনের দিকে নজর গেল, আরেকজন আবার তাদের পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর কিছু একটা টের পেল মনে হয়। এরা যাদেরকে বকরি বলছে তেমন একজনকে পাওয়া গেল, সুফিয়া। তুমি জানতে পারো করে কি করছো? পরদের পেছে যায়, কোনো যেতে দেয় না, সবাই পিটাইছে, জিজ্ঞেসের কথা বলতেছে না, ওর যেতে কান্দে কান্দে কোনো কিছু হয় না। ওর কোথায় যেতে আমার সাথে সঙ্গে যেতাম, ওর সময় মাসে আসতে এখানেই চাইছি
কাজ থেকে আমি নিচেছি বলে মনে আমাকে চাকরি করুন, ঠিক আছে? আমার কাছে আমার বোনটা আছে, ঠিক আছে? চাকরি করতে শুনে তোমার যদি আমি বিশ্বাস করি, বিশ্বাস করবো না? তো এরকম বিশ্বাস করি কেউ জানে না, ভাই বোন কেউ জানে না, মা। এবার ওই পাহারাদারের সাথে কথা হলো। লাল মিয়া কমান্ডার মানে এই জায়গায় বিচার করে আর বিচার মানুষ করে কে লাল মিয়া ভাই উনি একটা কমান্ডার। তার মানে লাল মিয়াদের ব্যবসার উপকরণেরা। এবার লাল মিয়ার সন্ধানে তালাশ টিম। লাল মিয়াকে পেতে অবশ্য খুব বেশি সমস্যা হলো না। এখানে মেয়েদেরকে বিক্রি করা হয় কিংবা আটকে রাখা হয়, এখন কি এই ধরনের সমস্যাগুলি আছে? না, এই ধরনের কোনো সমস্যা নেই। এই পেশা সম্পর্কে একটা শক্ত মতামত আছে, আর তা হলো সমাজে যদি তাদের প্রয়োজন নাই থাকতো তাহলে অনেক আগেই তারা হারিয়ে যেত। এই যুক্তিকেও এড়িয়ে যাওয়ার উপায় নেই, কিন্তু একটা বড় অংশকে যেভাবে এই পেশায় নামানো হচ্ছে তা একটা বড় অপরাধ। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv। এই ঠিকানা।